তো প্রথমেই প্রোগ্রাম লেখার জন্য আমাদেরকে একটা বেসিক স্ট্রাকচার লিখতে হয়। এই স্ট্রাকচারটা আমরা যদি এখানে একটু লিখি, স্ট্রাকচারটা হচ্ছে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট এইচ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, এরপরে তোমাকে লিখতে হবে int মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রাম লিখে প্রোগ্রামটাকে ক্লোজ করে দিব। প্রোগ্রামের এই যে অংশটা আছে এটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রাম বডি, এটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রাম বডি। অর্থাৎ আমরা যত ধরনের প্রোগ্রামিং কোড করব এই কোডগুলো কোথায় হবে, এই কোডগুলো হবে এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে, এই জন্য এটাকে বলা হয় প্রোগ্রাম বডি বা কোডিং এরিয়া। অর্থাৎ যত ধরনের কোড লিখবো আমরা সেই কোডগুলো কার মধ্যে লিখবো, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো। এখানে আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে আমরা যদিও এটাকে সেকেন্ড ব্র্যাকেট যেহেতু আমরা শিখে আসছি এ কারণে বলতেছি, কিন্তু প্রোগ্রামিংয়ে কিন্তু এই ব্র্যাকেটগুলোর কিছু নাম আছে, এটা আমি জাস্ট তোমাদেরকে জানার জন্য বলে দিচ্ছি। তোমরা এমনিতেই উচ্চারণ করতে পারো এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, যেভাবে আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটাকে কিন্তু বলা হয় প্যারেনথেসিস। এই ব্র্যাকেটের নাম হচ্ছে প্যারেনথেসিস, ঠিক আছে। এই যে আমরা যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বলতেছি এটাকে বলা হয় কার্লি ব্রেস, এটাকে বলা হয় কার্লি ব্রেস। আর এই যে যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট হিসাবে জানি এটাকে বলা হয় হচ্ছে ব্র্যাকেট, বুঝতে পারছো? তাহলে প্রোগ্রামিংয়ে এইটাকে কি বলা হয়, প্যারেনথেসিস বলা হয়, এটাকে আমরা কার্লি ব্রেস বলতেছি, আর এটাকে আমরা কি বলতেছি, ব্র্যাকেট বলতেছি। তবে এটা তুমি জানা রাখলে ভালো কথা, কেউ যদি তোমাকে কখনো এটা জিজ্ঞেস করে বা কোনো বইয়ে যদি তুমি দেখো যে প্যারেনথেসিস লেখা আছে তার মানে তুমি এই ব্র্যাকেটটা বুঝে নিবা। কিন্তু প্রোগ্রামিংয়ের এই অধ্যায়ে আমরা যেহেতু ছোটোবেলা থেকেই এটাকে ফার্স্ট ব্র্যাকেট হিসেবে বলে আসতেছি, এগুলো সেকেন্ড ব্র্যাকেট, আমরা সেই হিসাবে মুখে উচ্চারণ করার চেষ্টা করবো, এতে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, মনেও থাকবে। আমাদের তো জাস্ট পরীক্ষায় অ্যান্সার করার কথা, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের বেসিক বা মৌলিক কাঠামো। এটা কি বলা হচ্ছে প্রোগ্রামিংয়ের বেসিক বা মৌলিক কাঠামো। কেন? কারণ আমরা যে কোনো প্রোগ্রাম লিখি বা তৈরি করি না কেন আমাদেরকে কিন্তু এই কাঠামো অনুযায়ী সেটাকে তৈরি করতে হবে, এই কারণে এটাকে বলা হচ্ছে প্রোগ্রামিংয়ের বেসিক বা মৌলিক কাঠামো। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এখানে stdio.h কি, মেইন কেন লিখলাম, এখানে এটা ফাঁকা কেন রাখলাম, এগুলো আমাদের আলোচনায় আসবে, তবে আজকের ক্লাসের আলোচনা সেগুলো না। আমি শুরুতেই বলছি আজকের ক্লাসে জাস্ট আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ডে বাই ডে আমরা এই পুরো বিষয়গুলোকে আলোচনা আকারে শিখে যাব, ঠিক আছে? তোমরা জাস্ট এটা মনে রাখবে যে কোনো প্রোগ্রাম আমাদের লেখার জন্য এই কাঠামোটা অনুসরণ করে লিখতে হবে। কাঠামোটা কি, হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio, যে stdio, এটা অনেকে স্টুডিও লিখে ফেলে অনেক সময়, এটা কিন্তু লেখা যাবে না, বানানটা হচ্ছে কি stdio.h, এর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এগুলো নিয়ে সামনে আমরা আলোচনা করব। এরপরে তুমি int স্পেস মেইন লিখবা, লিখে ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করে ক্লোজ করে দিবা। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমার যে প্রোগ্রামিং লাইনগুলো থাকবে বা স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো লিখে তুমি সেকেন্ড ব্র্যাকেটটাকে কি করে দিবা, ক্লোজ করে দিবা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের বেসিক বা মৌলিক কাঠামো। তোমাকে যে ধরনের প্রোগ্রামিং এই অধ্যায়ে লিখতে বলুক না কেন তোমার কাজ হবে এই কাঠামো অনুসরণ করেই সেটা লিখে ফেলা। তাহলে প্রোগ্রামিংয়ের প্রথম একটা বিষয় আমরা শিখলাম, সেটা হচ্ছে কি প্রোগ্রামিংয়ের বেসিক বা মৌলিক কাঠামোটা আমরা শিখে নিলাম। এখন তোমাদের লেখার প্রয়োজন নাই, তোমরা পরে একবারে নোট করে নিও। এখন আমরা দ্বিতীয় আরেকটা বিষয় শিখব। দ্বিতীয় যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে ভেরিয়েবল এবং ডাটা টাইপ ডিক্লেয়ার। ভেরিয়েবল এবং ডাটা টাইপ ডিক্লেয়ার, অর্থাৎ একটা প্রোগ্রামে কিভাবে ভেরিয়েবল এবং ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয় এই বিষয়টা আমরা যদি শিখে নেই তাহলে প্রতিটা প্রোগ্রামেই কিভাবে এই কাজটা আমরা করতে পারবো সেই বিষয়টাও কিন্তু আমাদের শেখা হয়ে যাবে। তো শেখার চেষ্টা করো। আমরা যদি প্রথমে ভেরিয়েবল নিয়ে আলোচনা করি, তো ভেরিয়েবল জিনিসটা কি, ভেরিয়েবলের বাংলা যদি বলি তাহলে ভেরিয়েবলের বাংলা কি বলা হচ্ছে, চলক। আর যদি বলি যে চলক কি, চলক মানে তুমি সহজ ভাষায় মনে রাখবা যে যার মধ্যে মান জমা রাখা হয়, যার মধ্যে মান জমা রাখা হয় সেটাকেই আমরা বলতেছি হচ্ছে চলক। ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে যার মধ্যে মান জমা রাখা হয় সেটাকেই আমরা চলক বলতেছি। যেমন আমি যদি বলি যে a = 10, তাহলে 10 মানটা আমরা কার মধ্যে রাখছি বলো দেখি, 10 মানটা আমরা a এর মধ্যে রাখছি, তাহলে এই a কেই আমরা বলতে পারি হচ্ছে ভেরিয়েবল বা চলক। তাহলে ভেরিয়েবল জিনিসটা কি,
যে স্থানে বা যার মধ্যে আমরা কোনো একটা মান জমা করব বা স্টোর করব, সে জমা করার যে স্থান সেটাকে আমরা বলতেছি ভেরিয়েবল। এখানে এই 10 মানটা কার মধ্যে বা কোন স্থানে জমা করা হয়েছে, এর স্থানে, তাহলে এটাকে কি বলা হচ্ছে, ভেরিয়েবল বলা হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, ভেরিয়েবল বলতে মূলত কোনো মান জমা করার স্থানকে বোঝায়। এখন আমি কিভাবে বুঝবো যে একটা প্রোগ্রামে কয়টা ভেরিয়েবল হবে? সিম্পল কথা, ভেরিয়েবলের কাজ কি ছিল, মান জমা করা। তাহলে কোনো একটা প্রোগ্রামে তোমার যতগুলা মান হবে বা যতগুলা মান জমা করার প্রয়োজন হবে ততগুলাই ভেরিয়েবল হবে। একটা প্রোগ্রামে কয়টা ভেরিয়েবল হবে এটা বোঝার টেকনিক হচ্ছে ওই প্রোগ্রামে যতগুলো মান তোমাকে ব্যবহার করতে হবে বা যতগুলো মান কোথাও জমা করতে হবে তোমার ভেরিয়েবল এক্স্যাক্ট ততটাই হবে। যেমন আমরা যদি গত দিনের ফ্লোচার্টগুলো নিয়ে কথা বলি, গত দিনের আমরা একটা ফ্লোচার্ট কি সমাধান করছিলাম, যে 3টি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট আমরা সমাধান করতেছিলাম, 3টি সংখ্যার গড়। এখন তোমরা কি বলতে পারবা যে এই 3টি সংখ্যার গড় সমাধানের প্রোগ্রামে ভেরিয়েবল আমাকে কয়টা নিতে হবে? এখানে তোমাকে ম্যাক্সিমামই অ্যান্সার দিবা তোমরা হচ্ছে যে 3টা, যেহেতু 3টা সংখ্যার কথা বলছে তাহলে তোমরা অ্যান্সার দিবা যে ভাইয়া তাহলে 3টা ভেরিয়েবল হবে, 3টা মানের প্রয়োজন হবে। কিন্তু না, এখানে অ্যাকচুয়ালি আমাদের ভেরিয়েবল তার থেকেও বেশি লাগবে। হ্যাঁ, আমরা 3টে সংখ্যার জন্য তো 3টে ভেরিয়েবল নিবই, এখানে কিন্তু গড়েরও একটা মান আসবে, তাহলে গড়ের জন্যও কিন্তু একটা ভেরিয়েবল নিতে হবে। তাহলে এখানে মোট ভেরিয়েবল নিতে হচ্ছে কয়টা? এখানে মোট ভেরিয়েবল নিতে হচ্ছে কিন্তু 4টা। এখানে যে ভেরিয়েবলের কথা বলা হয়েছে এই ভেরিয়েবল দ্বারা তোমার ওই পুরো সামগ্রিক যে প্রোগ্রাম, ওই পুরো প্রোগ্রামে কয়টা মানের প্রয়োজন তয়টা ভেরিয়েবলের কথা এখানে বলা হয়েছে। এই পুরো প্রবলেমটা সমাধানের জন্য আমাদের মোট মানের প্রয়োজন হবে কয়টা? 4টা। তাহলে সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবলও লাগবে কয়টা? 4টা। যেমন আমি যদি আরও একটা উদাহরণ দিই, যেমন আমি যদি এবার আমরা আর কি শিখছিলাম, আমরা আর শিখছিলাম হচ্ছে 2 নম্বর যদি আমি এখানে লিখি, আমরা শিখছিলাম যে ভূমি উচ্চতার জন্য ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমি উচ্চতার জন্য ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে বলো দেখি যে ভেরিয়েবল লাগবে কয়টা? এখানে বলো ভেরিয়েবল লাগবে কয়টা? এখানে মান কয়টা বলো দেখি? আমাদের ভূমির জন্য একটা মান লাগবে, উচ্চতার জন্য একটা মান লাগবে, ক্ষেত্রফলের জন্য একটা মান লাগবে। যেহেতু এখানে 3টা মান আমাদের ব্যবহার করতে হচ্ছে তাহলে এখানে ভেরিয়েবলেরও প্রয়োজন হবে কয়টা? 3টা। তাহলে সহজ ভাষায় একটা প্রোগ্রাম সমাধানের জন্য আমার যতগুলো মানের প্রয়োজন হবে আমাকে ভেরিয়েবলও এক্স্যাক্ট ততটাই ডিফাইন করতে হবে। বুঝাতে পারলাম? তাহলে আশা করি এই যে ভেরিয়েবল জিনিসটা কি এবং একটা প্রোগ্রামে কয়টা ভেরিয়েবল হবে এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকতেছে না। তারপরেও আমরা ডে বাই ডে যখন অনেকগুলো প্রবলেম সমাধান করব তখন আমরা কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। এখন আমরা আলোচনা করি হচ্ছে ডাটা টাইপ নিয়ে। এখন আমরা কি নিয়ে আলোচনা করব? এখন আলোচনা করি হচ্ছে আমরা ডাটা টাইপ নিয়ে। আচ্ছা, ভেরিয়েবল আমরা কি জানলাম? ভেরিয়েবল আমরা জানলাম যে যার মধ্যে মান জমা রাখা হচ্ছে সেটাকেই আমরা বলতেছি ভেরিয়েবল। এখন ডাটা টাইপ কি করবে? ডাটা টাইপ তোমাকে ডিফাইন করবে যে ওই যে তোমার ভেরিয়েবলের মধ্যে তুমি মান জমা রাখতেছো সেই মানগুলোর ধরন কীরকম বা ক্যাটাগরিটা কেমন। ডাটা টাইপ এটাকে যদি তুমি বাংলা করো, ডাটা মানে কি? কোনো একটা মান, আর টাইপ মানে কি? ধরন। তার মানে তুমি যে ডাটাটা ব্যবহার করতেছো তার টাইপ বা ধরনটা কেমন সেটা তোমাকে প্রোগ্রামে আইডেন্টিফাই করে দিতে হবে। অর্থাৎ আমি ভেরিয়েবলের মধ্যে, অর্থাৎ এর মধ্যে যে আমি মানটা জমা করব সেই মানটা কি কোনো পূর্ণ সংখ্যার মান, নাকি ভগ্নাংশের মান, নাকি এটা কোনো একটা ক্যারেক্টার হিসেবে ব্যবহার হচ্ছে, নাকি স্ট্রিং হিসেবে ব্যবহার হচ্ছে, কোন ধরনের মান আমি এর মধ্যে জমা করতেছি সেই মানের ধরনটা আমাকে প্রোগ্রামে আইডেন্টিফাই করে দিতে হবে বা বলে দিতে হবে, যে টার্মটাকে আমরা কি বলতেছি? ডাটা টাইপ বলতেছি। আমরা এখন যে ডাটা টাইপগুলো শিখব সেগুলোকে বলা হয় প্রাইমারি বা মৌলিক ডাটা টাইপ। তাহলে আমরা একটু নোট নিয়ে নেই। এখানে একটা বিষয় আমরা এখন জানবো যে প্রোগ্রামে প্রাইমারি মৌলিক, প্রাইমারি বলা হচ্ছে অথবা বলা হচ্ছে কি মৌলিক, অথবা বলা হচ্ছে বিল্ড ইন। প্রাইমারি, মৌলিক বা বিল্ড ইন ডাটা টাইপ 4 ধরনের। প্রাইমারি, মৌলিক বা বিল্ড ইন ডাটা টাইপ কয় ধরনের? 4 ধরনের। এটা কিন্তু এমসিকিউতেও আসে যে প্রাইমারি ডাটা টাইপ কয় ধরনের, তাহলে তুমি বলবো 4 ধরনের। এখন কি কি সেগুলো? একটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, একটাকে বলা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, একটাকে বলা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ, একটাকে বলা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ, একটাকে আমরা বলতেছি হচ্ছে ডাবল ডেটা টাইপ, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। তাহলে ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার। ইন্টিজার মানে বোঝাবে তোমাকে পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা, ফ্লোট দ্বারা বোঝাবে ভগ্নাংশ, ডাবল দ্বারাও বোঝাবে ভগ্নাংশ। কিন্তু ফ্লোট আর ডাবলের মধ্যে ডিফারেন্স কি?
ফ্লোট ডাটা টাইপ আমরা তখনই ব্যবহার করতে পারবো বা ব্যবহার করা হয় যখন দশমিকের মানগুলো 6 ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু তোমার যদি রেঞ্জটা 6 ঘরের থেকে বেশি হয়ে যায় তখন ডাটা টাইপ হিসেবে কাকে ব্যবহার করা হবে? ডাবলকে ব্যবহার করা হবে। আর ক্যারেক্টার মানে যে কোনো সিঙ্গেল বর্ণ অঙ্ক চিহ্নের জন্য আমরা কি ব্যবহার করব? ক্যারেক্টার ব্যবহার করব। তো এই যে ডাটা টাইপগুলো আমরা প্রকাশ করব, এই ডাটা টাইপ প্রকাশের জন্য প্রোগ্রামিংয়ে যে কিওয়ার্ড ব্যবহার করা হয় সেটা ইন্টিজারের জন্য লেখা হয় INT, ফ্লোটের জন্য লেখা হয় হচ্ছে কি ফ্লোট, ডাবলের জন্য লেখা হয় ডাবল, আর ক্যারেক্টারের জন্য লেখা হয় CHAR, কার, ক্যারেক্টার, তাই না? ক্যারেক্টার, CHAR। তাহলে ইন্টিজারের জন্য আমরা কি লিখতেছি? INT, ফ্লোটের জন্য আমরা লিখতেছি ফ্লোট, FLOAT, ফ্লোট, ডাবলের জন্য আমরা লিখতেছি ডাবল, আর ক্যারেক্টারের জন্য লেখা হচ্ছে CHAR। অর্থাৎ কোথাও যদি পূর্ণ সংখ্যার মান নির্দেশ করি তাহলে সেখানে ডাটা টাইপে আমাকে পুরো ইন্টিজার লেখা যাবে না, সেখানে ডাটা টাইপের জায়গায় আমাকে INT লিখতে হবে। ফ্লোটের জন্য আমরা ফ্লোটই লিখবো, ডাবলের জন্য আমরা ডাবলই লিখবো, আর ক্যারেক্টারের জন্য আমরা কি লিখবো? CHAR লিখবো। এখন এই বিষয়টা কীরকম এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বললো, ওই যে আমরা বললাম যে 3টি সংখ্যার গড়, তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বললো যে 3টি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম লিখো। তাহলে যে কোনো প্রোগ্রামই লিখতে বলুক না কেন, তোমার প্রথম কাজ হবে যে তোমার যে মৌলিক কাঠামো আছে সেই মৌলিক কাঠামোটা লিখে নেয়। আমরা মৌলিক কাঠামো কি জানছি? হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio.h অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমাকে কি লিখতে হবে? INT মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের প্রথম কাজ কি? এই যে আমরা জানলাম যে আমাদের আমাদের প্রথমে কি করতে হবে? ভেরিয়েবল এবং তার ডাটা টাইপটাকে ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল কয়টা হবে এটা কেমনে বুঝবো? যতগুলা মান ততগুলা ভেরিয়েবল, আর ডাটা টাইপ ডিপেন্ড করবে তুমি ওই ভেরিয়েবলগুলোর মধ্যে কোন ধরনের মান জমা করতে চাচ্ছ তার উপর। যেহেতু গড়ের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের এখানে পূর্ণাংশ এবং ভগ্নাংশ উভয় ধরনের ডাটাই কনসিডার করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ডাটা টাইপ হিসেবে কি ব্যবহার করতে হবে? ফ্লোট ব্যবহার করতে হবে। ফ্লোট আমরা কখন নেই? যখন ভগ্নাংশযুক্ত মান প্রকাশ করার প্রয়োজন হয় তখন নিতে হয় ফ্লোট। আর ইন্টিজারের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে কি INT। এখানে যেহেতু গড় অর্থাৎ ভগ্নাংশযুক্ত মান আসবে সেক্ষেত্রে আমরা ডাটা টাইপ কি রাখলাম? ফ্লোটই রাখলাম। তুমি যদি আপাতত বুঝতে না পারো যে আমি কোথায় ইন্টিজার রাখবো কোথায় ফ্লোট রাখবো, তুমি ফ্লোট দিয়ে দাও। প্রোগ্রাম শিখতে শিখতে তোমার আইডিয়া হয়ে যাবে যে কখন তোমাকে ইন্টিজার দিতে হবে আর কখন তোমাকে ফ্লোট দিতে হবে। ঠিক আছে? তাহলে ডাটা টাইপ আমরা কি রাখলাম? ফ্লোট। এখন ভেরিয়েবল কয়টা হবে? ওই যে একটু আগেই আমি বললাম যে যতগুলো মান ততগুলো ভেরিয়েবল। এখানে 3টে সংখ্যার 3টা মান আর গড়ের একটা মান, তাহলে মোট মান কয়টা? 4টা। তাহলে এখানে ভেরিয়েবলও লাগবে কয়টা? 4টা। ভেরিয়েবলগুলো আমরা কি নিতে পারি? 3টা মানের জন্য আমরা 3টা ভেরিয়েবল ABC নিতে পারি, আর গড়ের মানের জন্য আমরা একটা ভেরিয়েবল নিতে পারি কি? AVG। এবং এই যে একটা প্রোগ্রামিং লাইন আমরা কমপ্লিট করলাম, প্রতিটা প্রোগ্রামিং লাইনকে বলা হয় এক একটা করে স্টেটমেন্ট, আর প্রতিটা স্টেটমেন্টের শেষ বোঝাতে এবং একটা স্টেটমেন্ট থেকে আরেকটা স্টেটমেন্ট সেপারেট করার জন্য তোমাকে প্রতিটা লাইনের শেষে কি রাখতে হবে? একটা করে সেমিকোলন রাখতে হবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে এইভাবে আমরা কি করলাম? একটা প্রোগ্রামে কিভাবে ভেরিয়েবল এবং তার ডাটা টাইপ লিখতে হয় এই বিষয়টা কিন্তু আমরা শিখে গেলাম। এখন এই যে আমরা বিষয়টা শিখলাম, এটা যে কেবলমাত্র শুধু গড়ের ক্ষেত্রেই আমরা অ্যাপ্লাই করতে পারবো তা কিন্তু না, আমরা যে কোনো ধরনের প্রোগ্রামের ক্ষেত্রেই কিন্তু এখন এটা অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি আরও কিছু দেখি তোমাদেরকে বিষয়গুলো ঠিকভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, আমরা যদি আরো দুই একটা দেখি, আমি কি বলছি যে আজকের ক্লাসে আমরা ওই বিষয়গুলোই শিখবো যে বিষয়গুলো আমাদের প্রতিটা প্রোগ্রামের জন্য প্রয়োজন হবে। তার মানে কি, আমাদের এই ভেরিয়েবল এবং ডাটা টাইপ ডিক্লেয়ার করা অন্যান্য প্রোগ্রামের জন্য প্রয়োজন হবে। তা আমি যদি একটার জন্য শিখছি তো অবশ্যই বাকিগুলোর জন্য আমি পারবো। কীরকম পারবো? দেখো, আমি যদি এখন তোমাকে বলি, এখন যদি তোমাকে বলা হয় যে ভূমি উচ্চতার, এদিকে আমি লিখতেছি যে ভূমি উচ্চতার ক্ষেত্রফল, ভূমি উচ্চতার ক্ষেত্রফল, এটার তোমাকে প্রোগ্রাম লিখতে বলছে। ঠিক আছে? এখন তোমাকে যে প্রোগ্রামই লিখতে বলুক না কেন, তোমার প্রথম কাজ কি হবে? তোমার প্রথম কাজ হবে বেসিক স্ট্রাকচারটা লিখে নেয়া। বেসিক স্ট্রাকচার আমরা কি বলতেছি? বেসিক স্ট্রাকচার হচ্ছে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio.h অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমাকে কি লিখতে হবে? INT মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে আমাকে এই লাইনটা এই প্রোগ্রামের সাপেক্ষে লিখতে হবে, অর্থাৎ এই প্রোগ্রামের জন্য আমার ডাটা টাইপ কী হবে এবং এই প্রোগ্রামের জন্য আমার কয়টা ভেরিয়েবল হবে সেই বিষয়গুলো আমাকে এখানে লিখতে হবে। এখন এই যে ভূমি উচ্চতার ক্ষেত্রফল, এখানেও কিন্তু ভগ্নাংশযুক্ত মান আসবে। কেন? কারণ সূত্রই ভাগের ক্যালকুলেশন আছে যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, যেখানেই ভাগের ক্যালকুলেশন থাকে সেখানেই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটাকেই কনসিডার করতে হবে। ঠিক আছে?
তাহলে এখানে যেহেতু আমাদের ভাগের ক্যালকুলেশন আছে, তার মানে এখানেও রেজাল্টগুলো কি আকারে আসতে পারে, ভগ্নাংশ আকারে আসতে পারে। এই জন্য এখানেও আমরা ডাটা টাইপ কি দিব, এখানেও আমরা ডাটা টাইপ দিব ফ্লোট। তাহলে ডাটা টাইপটা দেওয়া হয়ে গেল। এখন তোমাকে ভেরিয়েবল কয়টা হবে এটা উল্লেখ করতে হবে। ভেরিয়েবল কয়টা হবে কেমনে বুঝবো, যতগুলো মান ততগুলো ভেরিয়েবল। এখানে মান কয়টা বলো দেখি। ভূমির জন্য আমাদের একটা মান লাগতেছে, উচ্চতার জন্য একটা মান লাগতেছে, ক্ষেত্রফলের জন্য একটা মান লাগতেছে। তাহলে মান যেহেতু তিনটা, তাহলে এখানে আমাদেরকে ভেরিয়েবলও ডিফাইন করতে হবে কয়টা, তিনটা। আমরা ফ্লো চার্ট করার সময় দেখছিলাম যে ভূমির ইংরেজি যেহেতু বেস, সেখান থেকে একটা ভেরিয়েবল আমরা কি নিতে পারি, বি নিতে পারি। উচ্চতার ইংরেজি যেহেতু হাইট, সেখান থেকে আমি একটা চলক কি নিতে পারি, এইচ নিতে পারি। আর ক্ষেত্রফলের ইংরেজি এরিয়া, সেখান থেকে একটা চলক আমরা কি নিতে পারি, এরিয়া নিতে পারি। এখানে আমরা নিছিলাম কয়টা, চারটা, কারণ এখানে চারটার প্রয়োজন ছিল। এখানে আমরা নিলাম কয়টা, তিনটা, কারণ এখানে প্রয়োজন আছে কয়টা, তিনটা। তোমার লেখার বিষয়বস্তুগুলো একই ফরম্যাটে থাকবে, বাট লিখতে হবে যখন যেরকম বলবে তখন সেই রকম। এখন তুমি এখানে এভিজি দিছো, এখন এখানেও যদি এভিজি দাও তাহলে বিষয়টা কিন্তু অযৌক্তিক হয়ে যাবে। কেন? কারণ এভিজি দ্বারা আমি গড়ের ক্যালকুলেশনকে নির্দেশ করতেছি, তো এখানে তো আর গড় চাইনি, এখানে কি চাইছে, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের জন্য যৌক্তিক চলক কোনটা হবে, এরিয়া। এজন্য তোমাকে এখানে এরিয়া দিতে হবে। এতটুকু পার্থক্য তোমাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে বা শিখে রাখতে হবে, কিন্তু লেখার ফরম্যাট বা স্ট্রাকচারটা দেখো কিন্তু একই। আমি যদি তোমাদের আরও দেখাই, কনফিউশন ক্লিয়ার করি, মনে করো আমাদেরকে বললো, আমরা তো আরও ফ্লো চার্ট শিখছিলাম, তাই না? আমরা আরও কি ফ্লো চার্ট শিখছিলাম, আমরা শিখছিলাম যে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে পাওয়া যায়, এটারও ফ্লো চার্ট কিন্তু গত ক্লাসে আমরা শিখছিলাম। এখন তোমাকে বললো যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো, তাই না? গতদিন আমরা ফ্লো চার্ট করছি, আজকে তোমাকে বলছে যে এটার প্রোগ্রাম লিখো। তো কোনো সমস্যা নেই, যে প্রোগ্রামই লিখতে বলুক না কেন, আমার প্রথম কাজ হবে কি, আমার প্রথম কাজ হবে তার বেসিক স্ট্রাকচারটা লেখা। বেসিক স্ট্রাকচার কি, হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট h অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এরপরে তুমি কি লিখবা, int মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি তোমার প্রোগ্রাম লেখা শুরু করবা। কিন্তু প্রোগ্রাম লেখার শুরুটাই করতে হবে কি দিয়ে, ভেরিয়েবল এবং ডাটা টাইপ। এই যে লাইনটা আছে, এই লাইনটা দিয়েই তোমাকে সব প্রোগ্রাম শুরু করতে হবে। এমন না যে এই বিষয়টা আমি একটার জন্য শিখাচ্ছি। আজকের ক্লাসের শুরুতেই বলা হয়েছে যে আজকের ক্লাসে যা যা শেখানো হবে এগুলো তোমার এই অধ্যায়ের যতগুলো প্রোগ্রাম শিখবো সব প্রোগ্রামে ব্যবহার হবে। এ কারণে আজকের ক্লাসটা বোঝা, তার মানে এই অধ্যায়ের অনেকগুলো প্রোগ্রামের অনেক কিছু তোমার শিখে ফেলা। বুঝতে পারতেছি? তাহলে এই যে লাইনটা, এটা দিয়েই কিন্তু তোমাকে সব প্রোগ্রাম শুরু করতে হবে। তাহলে শুরু করো। এখানে কি ডাটা টাইপ তুমি ইন্টিজার নিবা নাকি ফ্লোট নিবা, এটা কেমনে বুঝবা? তুমি মানের উপর দেখে বুঝবা। এখানে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার। তো পাই এর মান কি, পাই এর মান কি 3.1416। এটা কি পূর্ণ সংখ্যা নির্দেশ করতেছে নাকি ভগ্নাংশ নির্দেশ করতেছে? অবশ্যই ভগ্নাংশ। তো যেখানে ভগ্নাংশ মান নির্দেশ করবে সেখানে ডাটা টাইপ কি রাখতে হবে, তোমাকে ফ্লোট রাখতে হবে। এখন বলতে পারো যে ভাই আপনি তো সবসময় ফ্লোটই দিচ্ছেন, ইন্টিজার কি তাহলে কখনো হবে না? হ্যাঁ হবে। কখন হবে? মনে করো তোমাকে বললো যে কোনো একটা সংখ্যা জোড় না বিজোড়, এটা নির্ণয় করে। এখন জোড় বিজোড় কি আমি পূর্ণ সংখ্যার বের করি নাকি ভগ্নাংশের বের করি? অবশ্যই পূর্ণ সংখ্যা। সেখানে তোমাকে কি নিতে হবে, ইন্টিজার নিতে হবে। আবার বললো যে কোনো একটা সাল লিপিয়ার কিনা, তো লিপিয়ার কি পূর্ণ সংখ্যার বের করা হয় নাকি ভগ্নাংশের? অবশ্যই একটা সাল যেটা পূর্ণাংশ আকারে থাকে সেটারই বের করা হয়। সেক্ষেত্রে তোমাকে কি নিতে হবে, ইন্টিজার। এরকম কিছু বিষয় আছে যেগুলো আমরা ডে বাই ডে শিখতে শিখতে ডেভেলপ করে ফেলবো, বা তোমরা নিজেরাই বুঝে ফেলবো যে কখন আমাকে অ্যাকচুয়ালি ইন্টিজার দিতে হবে, কখন ফ্লোট দিতে হবে। আপাতত যদি তুমি বুঝতে না পারো তাহলে আমি তোমাকে কি বললাম, তুমি সবসময় ফ্লোট দাও, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যেহেতু অ্যাকচুয়ালি আমরা ভগ্নাংশের মান ইউজ করবো, তাহলে এখানে ডাটা টাইপ হিসেবে আমাকে কি ব্যবহার করতে হবে, ফ্লোট ব্যবহার করতে হবে। তাহলে ডাটা টাইপের কাজ ক্লিয়ার। এখন তোমার ভেরিয়েবল দিতে হবে। ভেরিয়েবল কার উপর ডিপেন্ড করবে, কয়টা মান তার উপর। আচ্ছা বলো দেখি, এখানে পাই আর স্কোয়ার বা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় আমাদের মানের প্রয়োজন হবে কয়টা, দুইটা। কার কার মান? একটা হচ্ছে ব্যাসার্ধের মান আর একটা হচ্ছে ক্ষেত্রফলের মান। তো যেহেতু দুইটা মান, তাহলে চলক হবে কয়টা, দুইটা। তো ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, আর দ্বারা প্রকাশ করতে পারি। আর ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, এরিয়া। এই যে হয়ে গেল। তাহলে দেখো এই যে আমরা একটা কনসেপ্ট ইউজ করে এরকম যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামেরই কিন্তু আমরা এখন ভেরিয়েবল আর ডাটা টাইপ, অন্ততপক্ষে এই লাইনটা লিখতে আর কোনো সমস্যা হবে না। একইভাবে তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য লিখতে পারো, তিন বাহুর ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য লিখতে পারো, সেলসিয়াসের জন্য লিখতে পারো, ফারেনহাইটের জন্য লিখতে পারবে। যাই বলুক না কেন তুমি এই ফরম্যাটে বিষয়টা লেখা শুরু করবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে ডাটা টাইপ কখন ইন্টিজার হবে, কখন ফ্লোট হবে। আর চলক সবসময় কিন্তু একই রকম হবে না। তোমার যে প্রোগ্রামের জন্য যতগুলো মানের প্রয়োজন হবে তোমাকে এক্স্যাক্ট ততগুলোই চলক নিতে হবে, এর থেকে বেশি বা কম করা যাবে না। তাহলে আশা করতেছি এই যে আমাদের প্রথম কনসেপ্ট ছিল কি ভেরিয়েবল এবং ডাটা টাইপ, এটা কিভাবে একটা প্রোগ্রামের জন্য লিখতে হয় এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকতেছে না। আচ্ছা এখন আমরা নেক্সট দেখি যে আমরা এরকম আর কি বিষয় জানতে পারি। এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ইনপুট গ্রহণ।
আমরা এখন শিখব যে কিভাবে একটা প্রোগ্রামে আমরা ইনপুট নিতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট। ইনপুট গ্রহণ নিয়ে অনেকের ঝামেলা হয়ে যায়, তো আমরা ঝামেলার মধ্যে যাব না, আমরা সহজেই বুঝে বিষয়টা ক্লিয়ার করে নেব, ঠিক আছে? তাহলে মনে রাখবা, যে কোনো মান ইনপুট গ্রহণের জন্য আমাদেরকে একটা ফাংশন ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে স্ক্যানএফ ফাংশন। আমরা একটা ফাংশন ব্যবহার করব যার নাম হচ্ছে স্ক্যানএফ ফাংশন। এখানে সবগুলাই ছোট হাতের অক্ষরে হবে এবং স্ক্যানের সাথে এফ হবে। প্রোগ্রাম কিন্তু একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এখানে যেগুলো ছোট হাতের বলা হয়েছে সেগুলো ছোট হাতেরই লিখতে হবে। তোমার যত কিওয়ার্ড আছে, যত ফাংশন আছে, প্রোগ্রাম লেখার যত শব্দ আছে, সবগুলাকেই কিন্তু তোমার ছোট হাতের অক্ষরে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে স্ক্যান এফ, এই পুরো জিনিসটা ছোট অক্ষরে। এখন ছোট অক্ষরে মানে কি, আমাদের অভ্যাস আছে যে কোনো একটা শব্দের প্রথম ক্যারেক্টারটাকে বড় করে লেখে। এই জন্য অনেক শিক্ষার্থী যখন তোমরা খাতায় লিখবা তখন দেখা যাবে যে তোমরা এসটাকে বড় করে দিছো, তখন কিন্তু টিচার চাইলে এটাকে ইরর ধরতে পারে, কারণ এটা বড় অক্ষরে দিলে প্রোগ্রাম লেখার সময় তুমি কম্পিউটারে যখন লিখবে তখন কিন্তু একটা ইরর পাবা, ঠিক আছে? তাহলে এখন ছোট অক্ষর কেমনে বোঝা যাবে? তোমাকে সবগুলো একই সাইজে লিখতে হবে, এই যেভাবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ তুমি এখানে সব ছোট অক্ষরে। যেহেতু তোমরা কম্পিউটারে তো আর পরীক্ষা দিবে না, তোমাদের খাতায় লিখে পরীক্ষা দিতে হবে। আর আমাদের অভ্যাস আছে যে খাতায় যে কোনো একটা লাইনের বা প্রথম শব্দের প্রথম ক্যারেক্টারটা কীভাবে লেখা, বড় অক্ষরে লেখা, সেই অনুযায়ী অনেকে এটাকে বড় অক্ষরে লিখে দেয়। এটা কিন্তু টিচার চাইলে এখানে মার্কসও কাটতে পারে। এই জন্য আমরা এই ভুলটা করবো না। আমাদের যেহেতু সব ছোট অক্ষরে লিখতে বলছে, ছোট অক্ষর মানে কি সব আমরা এক সোজা করে লিখবো, এটা দ্বারা বুঝাবে যে হ্যাঁ এখানে সবগুলোই কি আছে, ছোট অক্ষরে আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা একটু শিখি যে কিভাবে আমরা এই ইনপুটের কাজটা করতে পারি। তাহলে ইনপুটের জন্য আমরা কোন ফাংশন ব্যবহার করতেছি? ইনপুটের জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতেছি। তো এখানে শুধু স্ক্যানএফ ফাংশন ব্যবহার করলেই হবে না, এখানে তোমাদেরকে আরও একটা জিনিস জানতে হবে, যে টপিকটার নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। খুবই ইম্পর্টেন্ট টপিক, ফরম্যাট স্পেসিফায়ার। তো এই ফরম্যাট স্পেসিফায়ার দ্বারা কি করা হয়? এই ফরম্যাট স্পেসিফায়ার দ্বারাই আসলে ইনপুট এবং আউটপুটের মান নির্ধারণ করা হয়। এই ফরম্যাট স্পেসিফায়ার দ্বারাই কি করা হয়? ইনপুট এবং আউটপুটের মান নির্ধারণ করা হয়। এবং এই ফরম্যাট স্পেসিফায়ারটা কার উপর ডিপেন্ড করে বসানো হয়? এই ফরম্যাট স্পেসিফায়ারটা বসানো হয় হচ্ছে ডাটা টাইপের উপর ডিপেন্ড করে। ফরম্যাট স্পেসিফায়ার কার উপর ডিপেন্ড করে বসাই আমরা? ডাটা টাইপের উপর ডিপেন্ড করে। তো ডাটা টাইপ তোমরা কয়টা শিখলা বলো দেখি? ডাটা টাইপ তোমরা কিন্তু 4টা শিখছো। একটা শিখছো কি ইন্টিজার শিখছো, একটা শিখছো কি ফ্লোট শিখছো, হ্যাঁ, এরপরে কি শিখছো? এরপরে হচ্ছে ডাবল শিখছো, এরপরে হচ্ছে ক্যারেক্টার শিখছো। ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার মনে নাই? এই যে আমরা জানলাম যে কি, এই যে প্রাইমারি, মৌলিক বা বিল্ডিং ডাটা টাইপ কয় ধরনের? 4 ধরনের, ইন্টিজার, ফ্লোট, ডাবল আর হচ্ছে কি ক্যারেক্টার। তো এই যে আমাদেরকে এখানে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে? ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে। আর এই ফরম্যাট স্পেসিফায়ারটা কি অনুসারে বসাইতে হবে? সেটা বসাইতে হবে হচ্ছে ডাটা টাইপ অনুসারে। তো ডাটা টাইপ আমরা কয়টা শিখে আসছিলাম? 4টা, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। এখন এই ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার অনুযায়ী আমরা ফরম্যাট স্পেসিফায়ারগুলো কি ব্যবহার করব? ইন্টিজারের জন্য তুমি ব্যবহার করবো হচ্ছে %d, ফ্লোটের জন্য তুমি ব্যবহার করবো হচ্ছে %f, ডাবলের জন্য তুমি ব্যবহার করবো হচ্ছে %lf, এটা কিন্তু l, ঠিক আছে, lf। আর ক্যারেক্টারের জন্য তুমি ব্যবহার করবো হচ্ছে %c। ইন্টিজারের জন্য তুমি ব্যবহার করবো %d, ফ্লোটের জন্য ব্যবহার করবো %f, ডাবলের জন্য ব্যবহার করবো %lf, আর ক্যারেক্টারের জন্য ব্যবহার করবো %c। এখানে সবগুলোর প্রথম ক্যারেক্টারই নেওয়া হয়েছে, যেমন ক্যারেক্টারের প্রথম ক্যারেক্টার কি c, এই কারণে এখানে কি নেওয়া হয়েছে? c নেওয়া হয়েছে। ফ্লোটের প্রথম ক্যারেক্টার কি f, তাহলে এখানে f নেওয়া হয়েছে। এখন তুমি বলতে পারো যে ডাবলের প্রথম ক্যারেক্টার তো d, তাহলে এখানে d কেন নেওয়া হইলো না? না নেওয়ার কারণ হচ্ছে যে ডাবলের কিন্তু আরও একটা নাম দ্বারা প্রকাশ করা হয়। ডাবলকে বলা হয় লং ফ্লোট। ডাবলকে কি বলা হয়? লং ফ্লোটও বলা হয়। তো লং ফ্লোট থেকে কি নেওয়া হইলো? LF নেওয়া হইলো। এখন এটাও বলতে পারো যে লং ফ্লোট কেন বলা হয়, এটা কিন্তু তোমাদের মনে থাকার কথা। আমি বলছিলাম যে ফ্লোট আমরা দশমিকের 6 ঘর পর্যন্ত কাউন্ট করতে পারি। 6 ঘরের অতিরিক্ত যদি দশমিকের মানের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদেরকে কোন ডাটা টাইপ ইউজ করতে হয়? ডাবল, অর্থাৎ এটা ফ্লোটের থেকে আরও বেশি পরিমাণ স্পেস ক্রিয়েট করতে পারে, এজন্য এটাকে বলা হয় লং ফ্লোট। আর সেই লং ফ্লোট অনুযায়ী এখানে কি ব্যবহার করতে হচ্ছে? %lf ব্যবহার করা হচ্ছে। এখন এটাও বলতে পারো যে ইন্টিজারের জন্য আমরা কি ব্যবহার করতে পারি? i। তাহলে d কেন আসলো? এর কারণ হচ্ছে যে ইন্টিজার ভ্যালু কোনগুলা বলো দেখি? যেগুলা ডেসিমেল ভ্যালু সেগুলাই কিন্তু ইন্টিজার ভ্যালু। 0 থেকে 9 এগুলাকে কি বলা হয়? ইন্টিজার ভ্যালু বলা হয়। আর 0 থেকে 9 এগুলা কোন সংখ্যা পদ্ধতির মান? ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান। যে যাহাই ডেসিমেল তাহাই কি ইন্টিজার। এই কারণেই এই ইন্টিজারের i না নিয়ে ডেসিমেল থেকে কি নেওয়া হয়েছে? d নেওয়া হয়েছে। বুঝতে পারছি? তো এটা তোমাদের জানার জন্য আমি বললাম, তোমাদের মূলত এই বিষয়টা মনে রাখতে
রাখতে হবে যে ইন্টিজার প্রকাশের জন্য আমাকে পার্সেন্টেজ ডি দিতে হবে, ফ্লোট প্রকাশের জন্য পার্সেন্টেজ এফ দিতে হবে, ডাবলের জন্য পার্সেন্টেজ এলএফ দিতে হবে, আর ক্যারেক্টারের জন্য কি দিতে হবে, পার্সেন্টেজ সি দিতে হবে। এখন আমরা দেখি এই যে আমরা কনসেপ্টটা শিখলাম এটাকে ব্যবহার করে কিভাবে আমরা প্রোগ্রামে এই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমি আবারও তোমাদেরকে প্রোগ্রামগুলো শুরু থেকে বুঝাই দিচ্ছি যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমরা আবারও যদি এই যে 3টি সংখ্যার গড়ের প্রোগ্রামটাই করি, 3টি সংখ্যার গড়ের প্রোগ্রামটাই যদি আমরা আবার সমাধান করার চেষ্টা করি, তাহলে আমরা কি করব বলো দেখি। প্রথমে আমরা বেসিক কাঠামো লিখে নিব। বেসিক কাঠামো কি, হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট এইচ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা কি লিখব, int মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রাম লেখার বিষয়বস্তুগুলো শুরু করব। আর প্রোগ্রাম লেখার প্রথম বিষয়বস্তুটাই হচ্ছে যে সেখানে ডাটা টাইপ লিখতে হবে, আর কি লিখতে হবে, ভেরিয়েবল লিখতে হবে। তো গড়ের জন্য আমরা শিখে আসলাম ডাটা টাইপ ফ্লোট হবে, আর ভেরিয়েবল কয়টা হবে, 4টা হবে। সেগুলো আমরা নিতে পারি 3টা মানের জন্য এবিসি আর গড়ের জন্য এভিজি। প্রথম কাজ ছিল আমাদের এটা, আমরা এটা করে ফেললাম। এর পরের কাজ হচ্ছে আমাদের যদি কোনো মান ইনপুট করার প্রয়োজন হয় তাহলে সেগুলাকে কি হিসেবে দেখাইতে হবে, ইনপুট হিসেবে দেখাইতে হবে। তো এখানে এ বি সি এই মানগুলো কিন্তু দেয়া নাই, তার মানে এই মানগুলো এখন আমাকে কি হিসাবে নিতে হবে, এই মানগুলো এখন আমাকে ইনপুট হিসাবে নিতে হবে। তো আমরা একটু আগে কি জানলাম যে ইনপুট গ্রহণের জন্য আমরা কোন ফাংশন ব্যবহার করব, স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। তার মানে আমাদেরকে এখানে এখন কোন ফাংশন লিখতে হবে, স্ক্যানএফ ফাংশন লিখতে হবে। ফাংশন লেখার নিয়ম হচ্ছে প্রথমে তোমাকে ফাংশন নেম দিতে হবে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমার মধ্যে ওই ফাংশনের ভ্যালুটাকে লিখতে হবে। তো এখানে শুধু স্ক্যানএফ দিলেই যে ইনপুট হয় তা না, আমরা আরও শিখছি যে ইনপুট করার জন্য কার প্রয়োজন হয়, ফরম্যাট স্পেসিফায়ার। এটাও জানছি যে ফরম্যাট স্পেসিফায়ার কি দেখে বসাইতে হয়, ডাটা টাইপ দেখে। তো এখানে ইন্টিজারের জন্য ডি আর ফ্লোটের জন্য কি এফ। তো দেখো দেখি আমরা এখানে ডাটা টাইপ কি ইউজ করছি, ফ্লোট ইউজ করছি। তো ফ্লোটের জন্য আমাদেরকে কি দিতে বলছে, এফ দিতে বলছে। তাহলে এখন এই যে আমি এবিসি এর মান নিব, এই এবিসি যেহেতু ফ্লোট ডাটা টাইপে আছে, তার মানে এখানে আমাকে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে কি দিতে হবে, পার্সেন্টেজ এফ দিতে হবে। একটা ফরম্যাট স্পেসিফায়ার দ্বারা তুমি একটা চলকের মান প্রকাশ করতে পারবা। যেহেতু আমাকে এখানে ইনপুট করতে হবে 3টা চলকের মান, এবং 3টাই যেহেতু ফ্লোটে আছে, তাহলে 3টা চলকের মান পাওয়ার জন্য আমাকে পার্সেন্টেজ এফ দিতে হবে কয়টা বলো দেখি, 3টা। দেওয়ার পর আমরা এই যে ইনভার্টেড কমাটা শুরু করছিলাম, সেই ইনভার্টেড কমা ক্লোজ করার পর এখানে একটা কমা দিতে হবে। এখানে যে আমরা একাধিক ফরম্যাট স্পেসিফায়ার লিখছি, এই ফরম্যাট স্পেসিফায়ারগুলোর মধ্যে কিন্তু কোনো কমা দেওয়া যাবে না। তুমি চাইলে পাশাপাশি লিখতে পারো, স্পেস দিয়ে লিখতে পারো, কিন্তু এদের মধ্যে কি দেওয়া যাবে না, কমা দেওয়া যাবে না। কারণ সবসময় কি আমরা 3টাই নিব তা কিন্তু না। আমাদের যদি 2টা মান ইনপুট করার প্রয়োজন হয় তাহলে আমরা 2টা নিব, আমাদের যদি একটা মান ইনপুট করার প্রয়োজন হয় 1টা নিব, 3টা মান প্রয়োজন হলে 3টা নিব। যখন জয়টা মানের প্রয়োজন হবে তয়টাই ফরম্যাট স্পেসিফায়ার হবে। এবং একাধিক ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহারের সময় তাদের মাঝে কোনো কমা দেওয়া যাবে না। কমা কোথায় দিব, সবগুলা লেখা শেষে তারপরে কমা দিব। দেওয়ার পর আমাকে অ্যান্ড সিম্বল যুক্ত করে এই যে ফরম্যাট স্পেসিফায়ারগুলো আমরা কোন চলকের জন্য নিছি সেগুলো বলে দিতে হবে। একটা আমরা কার জন্য নিছি, এ এর জন্য, তাহলে এ বলে দিব, একটা বি এর জন্য, একটা সি এর জন্য। এখানে আমরা কমা ব্যবহার না করলেও যখন আমরা চলকগুলো আলাদা করব তখন কিন্তু তাদের মাঝে অবশ্যই কী দ্বারা আলাদা করতে হবে, কমা দ্বারা আলাদা করতে হবে। তাহলে এখানে বেশ কয়েকটা কথা আমি যদি একটা একটা করে ক্লিয়ার করি, আবার শোনো। প্রথম কথা হচ্ছে যে ইনপুটের জন্য কোন ফাংশন, স্ক্যানএফ। ইনপুট নেওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার, যেটা কি দেখে বসাইতে হয়, ডাটা টাইপ দেখে। এখানে যেহেতু ফ্লোট ডাটা টাইপ আছে, ফ্লোটের জন্য আমরা কি শিখে আসছি, পার্সেন্টেজ এফ। কয়টা পার্সেন্টেজ এফ হবে এটা ডিপেন্ড করবে তুমি কয়টার মান ইনপুট করতে চাচ্ছ। এখানে যেহেতু 3টার মান ইনপুট করতে চাচ্ছি, তাহলে পার্সেন্টেজ এফ হবে কয়টা, 3টা। এরপরে কমা দিয়ে তুমি ওই যে 3টা ফরম্যাট স্পেসিফায়ার সেগুলো কোন চলকের জন্য তুমি ব্যবহার করছো সেগুলো তোমাকে অ্যান্ড সিম্বল দ্বারা লিখে দিতে হবে। একটা আমরা এ এর জন্য ব্যবহার করছি, একটা বি এর জন্য, একটা সি এর জন্য। এবং এখানে কোনো কমা ইউজ করা যাবে না, কিন্তু চলকগুলো লেখার সময় বা আলাদা করার সময় তোমাকে অবশ্যই কি করতে হবে, কমা দিয়ে সেপারেট করতে হবে। এই কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট মনে রাখলে তুমি এখন যে কোনো প্রোগ্রামের জন্য ইনপুটের এই যে লাইন, এই লাইনটা কিন্তু তুমি লিখতে পারবা। তুমি যে লিখতে পারবা এটা আমি তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি। এখন আমি আরেকটা লিখবো সেম ফরম্যাটে, জাস্ট এই কনসেপ্টটাকে কাজে লাগে, একদম মুখস্থের মতো। তো সেটা আমি ধরে নিলাম ওই যে ভূমি উচ্চতার ক্ষেত্রফল, এটাই আমি লিখতে চাচ্ছি, তাহলে তোমরা রিলেট করতে পারবা। মনে করো তোমাকে এখন ভূমি উচ্চতার ক্ষেত্রফলের প্রোগ্রাম লিখতে বললো, তুমি কিভাবে লিখতে হয় জানো না, জানার প্রয়োজনও নেই। আমরা যে বিষয়গুলো শিখে আসি সেগুলাই আমরা ধাপে ধাপে লিখে যাব। আমরা কি শিখে আসছি বলো দেখি। আমরা শিখছি যে আমাকে যাই লিখতে বলুক না কেন আমরা প্রথমে কাঠামোটা লিখে নেব। কাঠামো কি, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, তাই না। এরপরে কি লিখছিলাম আমরা, int মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা
প্রোগ্রাম লেখার বিষয়বস্তুগুলো লিখবো। তো প্রোগ্রাম লেখার প্রথম বিষয় কি ছিল? ডাটা টাইপ এবং ভেরিয়েবল। যেহেতু আমরা শিখে আসছি যে এখানে ভগ্নাংশযুক্ত মান আসবে, তাহলে ডাটা টাইপ কি দিতে হবে? ফ্লোট। এখানে ভেরিয়েবল হবে কয়টা? ভূমি, উচ্চতা, ক্ষেত্রফল। 3টা মানের জন্য 3টা। ভূমির জন্য বি নিতে পারি, উচ্চতার জন্য এইচ নিতে পারি, আর ক্ষেত্রফলের জন্য আমরা কি নিতে পারি? এরিয়া নিতে পারি, তাই না? এগুলো জায়গায় আমাদের কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। আচ্ছা, এরপরে এটা গেল প্রথম স্টেপের কাজ ছিল। সেকেন্ড স্টেপের কাজ আমরা নতুন করে কি শিখলাম? যে ইনপুট নিতে হবে। এখন ইনপুট নেওয়ার জন্য কয়টা কাজ? 4টা কাজ। প্রথম কাজ হচ্ছে তোমাকে স্ক্যানএফ ফাংশন দিতে হবে। এরপরের কাজ কি হচ্ছে? ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। এরপরের কাজ হচ্ছে ওই ফরম্যাট স্পেসিফায়ার করে কোন চলকের জন্য সেটা দিতে হবে। আর এখানে কমা দেওয়া যাবে না, কিন্তু এই জায়গাগুলোতে কি দিতে হবে? কমা দিতে হবে। তাহলে প্রথম কাজটা করে ফেলো। প্রথম কাজ হচ্ছে আমাদের কি দিতে হবে? স্ক্যানএফ দিতে হবে। এবারও যেহেতু আমরা ফ্লোট লিখছি, তাহলে কি দ্বারা প্রকাশ করতে হবে? পার্সেন্টেজ এফ দ্বারা। কিন্তু এবারও কি আমরা পার্সেন্টেজ এফ 3টা নিব? না, এবার 3টা নেওয়া যাবে না। কেন? কারণ এবার মান ইনপুট করতে হবে আমাকে কয়টা? এবার কিন্তু আমাকে মান ইনপুট করতে হবে 2টা। এই যে আমরা কার কার মান ইনপুট করব? আমরা শুধু বি এর মান আর এইচ এর মান, অর্থাৎ ভূমি আর উচ্চতার মান আমরা ইনপুট করব। এরিয়ার মানটা কিন্তু আমরা ইনপুট করব না। এরিয়া কার জন্য নিচ্ছি আমরা? ক্ষেত্রফলের জন্য। তুমি কি ক্ষেত্রফলের মান ইনপুট করবা? তোমার কাছে তো ক্ষেত্রফলটাই জানতে চাইছে, তার মানে কি তোমাকে ক্ষেত্রফলটাকে আউটপুট করতে হবে। তুমি ইনপুট করতেছো কি? ইনপুট করতেছো ভূমি আর হচ্ছে কি উচ্চতা। এই জন্য তোমার এখানে যেহেতু 2টা মান ইনপুট করতেছো, তার মানে তোমার ফরম্যাট স্পেসিফায়ারও কয়টা হবে? 2টা। আর ফরম্যাট স্পেসিফায়ারের যেহেতু ডাটা টাইপ কি আছে? ফ্লোট, তার মানে পার্সেন্টেজ এফ হবে কয়টা? 2টা। তাহলে তোমাকে এখানে কয়টা পার্সেন্টেজ এফ দিতে হবে? তোমাকে এখানে 2টা পার্সেন্টেজ এফ দিতে হবে। এরপরে আমরা কি বলছি? যে ওই ফরম্যাট স্পেসিফায়ারগুলো কার জন্য নেওয়া হয়েছে সেটা বলে দিতে হবে। তো কার জন্য নেওয়া হয়েছে? একটা বি এর জন্য, একটা এইচ এর জন্য। তাহলে তুমি কি লিখবে? অ্যান্ড বি, আর কি লিখবে? অ্যান্ড এইচ। এখানে কমা দেওয়া যাবে না, কিন্তু এখানে কি দিতে হবে? কমা দিতে হবে। এই যে হয়ে গেল, বুঝছো? প্রথম কাজ হবে স্ট্রাকচার লেখা, দ্বিতীয় কাজ হচ্ছে ডাটা টাইপ এবং চলক লেখা, আর তৃতীয় কাজ হচ্ছে কি নেয়া? ইনপুট নেয়া। এখন তুমি এইভাবে অন্য প্রোগ্রামের জন্য যদি লিখতে চাও লিখতে পারো। তুমি যদি বলো যে ভাই বৃত্তের ক্ষেত্রফলেরটা কি আমি তাহলে লিখতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবা। যদি বুঝতে পারো এখন তোমরা নিজেরাই লিখতে পারবা। মনে করো তোমাকে বলছে যে বৃত্তের ক্ষেত্রফলের জন্য প্রোগ্রাম লিখো। কিভাবে লিখতে হয় তোমার জানা নাই, জানার প্রয়োজনও নাই। তুমি জাস্ট আমি যে ফ্লোটা তোমাকে শিখাচ্ছি, এই ফ্লোটা তুমি শেখার চেষ্টা করো। ফ্লোটা কি? ফ্লো হচ্ছে তোমাকে প্রথমে বেসিক কাঠামো লিখতে হবে। লিখে ফেলো। বেসিক কাঠামো আমাদের মুখস্থ হয়ে গেছে। হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট এইচ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এরপরে কি? আইএনটি মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদেরকে কি করতে হবে? প্রথম কাজ কি? ভেরিয়েবল এবং ডাটা টাইপ। এখানে যদি বৃত্তের ক্ষেত্রফলের মানটাই ভগ্নাংশ মান, তার মানে এখানে তোমাকে ডাটা টাইপ অবশ্যই কি রাখতে হবে? ফ্লোট রাখতে হবে। এখানে ভেরিয়েবল কয়টা হবে? ওই যে জানে নিছি আমরা 2টা, একটা ব্যাসার্ধের জন্য আর একটা ক্ষেত্রফলের জন্য। ব্যাসার্ধের জন্য আমরা কি নিব? আর নিব। আর ক্ষেত্রফলের জন্য আমরা কি নিব? এরিয়া নিব। তাহলে প্রথম কাজটা শেষ। সেকেন্ড আমরা নতুন কাজ হিসেবে কি জানলাম? যে আমাদেরকে কি করতে করার প্রয়োজন হয়? ইনপুট করার প্রয়োজন হয়। এবার আমরা কয়টা মান ইনপুট করব বলো দেখি? এবার কিন্তু আমরা একটা মান ইনপুট করব। সেটা হচ্ছে শুধুমাত্র আমরা কার মান ইনপুট করব? আর এর মান ইনপুট করব। আমরা কিন্তু অন্য আর কারো মান এখানে ইনপুট করব না, শুধুমাত্র একটাই মান ইনপুট করা প্রয়োজন, সেটা আর এর মান। তাহলে ইনপুটের জন্য আমরা কোন ফাংশন ব্যবহার করব বলো দেখি? স্ক্যানএফ। তো এখানে যেহেতু একটা মান, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হবে কয়টা? একটা। এবং আবারও যেহেতু ডাটা টাইপ ফ্লোট আছে, তার মানে পার্সেন্টেজ সেভ হবে কয়টা? একটা, মাত্র একটা। তাহলে তুমি পার্সেন্টেজ সেভ রাখবা কয়টা? একটা। এই একটা কার জন্য নিছো? এই একটা আর এর জন্য নিছো। এটা লেখার পর তুমি সেমিকোলন দিয়ে পুরো বিষয়টা শেষ করে ফেলবে। তাহলে এই যে দেখো, আমরা কিন্তু আলাদাভাবে গড়ের জন্য শিখি নাই, আমরা আলাদাভাবে ক্ষেত্রফলের জন্য শিখি নাই ভূমি উচ্চতার, আমরা আলাদাভাবে কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের জন্য শিখি নাই। আমরা কনসেপ্ট ক্লিয়ার করছি, আর ওই কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে তুমি এখন যে প্রোগ্রামেই বলুক না কেন, তুমি কিন্তু দেখো লিখতে পারতেছো। এভাবে ভাঙে ভাঙে দেখানোর পরেও যদি তোমাদের মনে হয় যে না প্রোগ্রামিং কঠিন বা আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে তোমাকে এই অধ্যায়টাকে স্কিপ করতে হবে। এর থেকে সহজভাবে আর বোঝানোর কোনো কৌশল নাই, বাংলাদেশে আর কেউ পারবে না এর থেকে সহজভাবে বুঝাইতে। বুঝাতে পারলাম? বুঝতে পারছো কি তোমরা? বোঝা গেছে? এভাবে একটু প্রোগ্রাম ভাঙে ভাঙে লেখা শিখতে হবে, বুঝছো? প্রোগ্রামগুলোকে এভাবে একটু ভাঙে ভাঙে লেখা শিখতে হবে। আর ওই একটা একটা করে শিখে তুমি কখনো প্রোগ্রাম শিখতে পারবে না। তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যেন ওই কনসেপ্টটাকে তুমি 1000টা প্রোগ্রামের মধ্যে ব্যবহার করতে পারো। তাহলে তোমার এই অধ্যায়টা সহজে শেখা হবে এবং এই অধ্যায়টা তোমার আর স্কিপ করার প্রয়োজন হবে না। এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের 25 নম্বর থাকবে। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় তোমাদের 25 নম্বর থাকবে। কেন 25 নম্বর?
কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে দুইটা। তুমি বোর্ডের প্রশ্ন খুলে দেখো, এমন কোনো বোর্ড নাই যে এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন দেয়নি। তার মানে সৃজনশীল প্রশ্ন দুইটা, এমসিকিউ মিনিমাম 5 থেকে 7টা, অর্থাৎ মিনিমাম 5টা, সর্বোচ্চ 7টা। তো সৃজনশীলে 20 নম্বর আর 5টা এমসিকিউতে 5 নম্বর। তার মানে এই অধ্যায় থেকে কিন্তু 25 নম্বর তোমাদের প্রস্তুতি, ঠিক আছে। এই 3 অধ্যায় আর 5 অধ্যায় থেকে জেনারেলি 2টা করে সৃজনশীল থাকে, আর এমসিকিউ থাকে নিম্ন 5টা, সর্বোচ্চ 7টা। কেউ যদি 3 অধ্যায় এবং 5 অধ্যায় পুরোপুরি ক্লিয়ার করে রাখে এবং সে প্রস্তুত থাকে যে কোনো প্রশ্ন আসলে আমরা এই 2টা অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবো, তাহলে তার A+ নিশ্চিত। সে যদি বাকি আর কোনো অধ্যায় নাও পড়ে তারপরও সে A+ পাবে, কারণ এই 2টা অধ্যায় থেকেই 50 নম্বরের কোশ্চেন হবে, বুঝা গেছে। আর তোমার A+ পাওয়ার জন্য নম্বর দরকার হয় মাত্র 55, কারণ প্র্যাকটিক্যালের 25 নম্বর তো আসেই। তাহলে 25 আর 55 হচ্ছে কত? 80। 80 পাইলেই তুমি A+ পাচ্ছ, তাই না? তাই 80 থেকে বেশি নম্বরের তার প্রয়োজন নেই, তোমার A+ পাইলেই হলো, বাকি নম্বর দিয়ে তো কোনো কাজ নেই, বুঝছো। তো এই কারণে 3 আর 5 অধ্যায় তোমরা সর্বোচ্চ চেষ্টা করবা যে যত ভালোভাবে ক্লিয়ার করা যায়, যত বেশি বেশি প্র্যাকটিস করা যায়, যত সময় দিয়ে টিউটোরিয়ালগুলো আবার প্রয়োজনে দেখে নিবা, 3 অধ্যায়ের আবার একটু মাঝে মধ্যে রিভাইজ করে নিবা। এই আচ্ছা, তাহলে এটা এভাবেই থাক, আমরা একটা নতুন পেজে যাই। তাহলে আমরা 3টা বিষয় শিখলাম প্রোগ্রামের। কি কি বিষয়? যে কিভাবে মৌলিক কাঠামো লিখতে হয়, কিভাবে ভেরিয়েবল এবং ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, আর কিভাবে কি করতে হয় যে ইনপুট কিভাবে নিতে হয়। 3টা বিষয় শেখা শেষ। আমাদের আরও 2-1টা বিষয় শিখলে আমরা বেসিক প্রোগ্রামগুলো খুব সহজেই লিখতে পারবো। আমি লিখে দেখাবো তোমাদের সবগুলোই, আর একটু আমরা আগে শিখে নেই। এরপরে আমরা শিখবো যে হচ্ছে প্রসেসিং স্টেটমেন্টগুলো কিভাবে ডিফাইন করা হয়। প্রসেসিং স্টেটমেন্ট, প্রসেসিং স্টেটমেন্ট ডিফাইন করার জন্য তোমাকে এই চিহ্নগুলো একটু মনে রাখতে হবে। যে প্রোগ্রামিংয়ে আমরা প্লাসকে প্লাস দ্বারাই প্রকাশ করি, মাইনাসকে মাইনাস দ্বারাই প্রকাশ করি, গুণকে প্রকাশ করা হয় স্টার দ্বারা, ভাগকে প্রকাশ করা হয় স্ল্যাশ দ্বারা, আর ভাগশেষকে প্রকাশ করা হয় হচ্ছে কি দ্বারা? পার্সেন্টেজ দ্বারা। অর্থাৎ যদি কোথাও তোমার কোনো গুণ আকারে কিছু দেখানোর প্রয়োজন হয়, তাহলে প্রোগ্রাম লেখার সময় তোমাকে সেখানে স্টার ব্যবহার করতে হবে। যদি ভাগ আকারে কোনো কিছু দেখানোর প্রয়োজন হয়, তাহলে প্রোগ্রাম লেখার সময় তোমাকে সেখানে স্ল্যাশ ইউজ করতে হবে। আর যদি ভাগশেষের কোনো মান প্রয়োজন হয়, তাহলে সেখানে তোমাকে কি ব্যবহার করতে হবে? পার্সেন্টেজ ব্যবহার করতে হবে। যেমন গড়ের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম গতদিন ফ্লো চার্টে? গড়ের ক্ষেত্রে আমরা ফ্লো চার্টে লিখছিলাম যে A + B + C / 3। হ্যাঁ, এটা ফ্লো চার্টের জন্য ঠিক ছিল, কারণ ফ্লো চার্ট হচ্ছে একটা ফিজিক্যাল ডায়াগ্রাম যার মাধ্যমে আমরা সমস্যা সমাধানের ধাপগুলোকে উপস্থাপন করি। কিন্তু প্রোগ্রাম কিন্তু তোমাকে কম্পিউটারের সাহায্যে লিখতে হয়। এখন তুমি বলো কম্পিউটারে কি এরকম কোনো চিহ্ন আছে, বা এভাবে কি কোনো তুমি চিহ্ন দিতে পারবা না। তাহলে প্রোগ্রামিংয়ের বা কম্পিউটারের মাধ্যমে যখন তুমি ভাগ বুঝাইতে চাবা, তখন তুমি আসলে কিভাবে ভাগটা বুঝাবা? তখন তোমাকে এই ভাগ যেখানে বুঝাবা সেখানে তোমাকে কোন চিহ্ন ব্যবহার করতে হবে? স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে, ঠিক আছে। জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে, বাদবাকি বিষয়টা সেম। চিহ্নগুলো তুমি ফ্লো চার্টে যেভাবে দিছিলা সেখানে জাস্ট এই চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে। যেখানে গুণ সেখানে তোমাকে স্টার দিতে হবে, আর যদি কখনো ভাগশেষের মানের প্রয়োজন হয় সেখানে তোমাকে কি দিতে হবে? পার্সেন্টেজ দিতে হবে। বাদবাকি বিষয়টা এরকমই। যেমন আমরা যে ভূমি উচ্চতার ক্ষেত্রফলের কথা বললাম, তো ভূমি উচ্চতার ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম? এরিয়া ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এভাবে লিখছি, তাই না? তো এখন তুমি বলো প্রোগ্রাম লেখার সময় কি আমরা ভাগের চিহ্নটা এভাবে দিতে পারবো? আমরা কি গুণের চিহ্নটা এভাবে দিতে পারবো? না, দিতে পারবো না। এভাবে যদি তোমরা প্রোগ্রামে লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ফ্লো চার্টে ঠিক আছে, ফ্লো চার্টে তুমি চাইলে এটাও দিতে পারো, আবার চাইলে এই যে আমরা গতদিন যেভাবে ফ্লো চার্টে লিখছিলাম যে ভাগের জন্য আমরা কি দিছিলাম? স্ল্যাশ, এটাও কিন্তু আমরা লিখতে পারি। ফ্লো চার্টের ক্ষেত্রে এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু যখন তুমি প্রোগ্রাম লিখবা তখন প্রোগ্রামের যে সিনট্যাক্স বা নিয়ম, সেই নিয়ম অনুসারেই কিন্তু তোমাকে লিখতে হবে। আর প্রোগ্রামের নিয়ম বলতেছে গুণের জন্য স্টার ব্যবহার করতে হবে, ভাগের জন্য স্ল্যাশ। তাহলে প্রোগ্রামে কিন্তু আর এটা লেখা যাচ্ছে না। একইভাবে এখানেও এটা লেখা যাচ্ছে না। তাহলে এখানে কি লিখতে হবে? ভাগের জন্য আমাদের স্ল্যাশ দিতে হবে, গুণের জন্য আমাকে কি দিতে হবে? স্টার দিতে হবে। একইভাবে আমি যদি এখন বৃত্তের ক্ষেত্রফলের কথা বলি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা গতদিন ফ্লো চার্টে কি লিখছিলাম? পাই স্কয়ার। আর ফ্লো চার্টে তুমি এটা লেখো, কোনো অসুবিধা নেই, কোনো মার্কস কাটা যাবে না, কেউ কিছু বলবেও না। কিন্তু প্রোগ্রামে কি তুমি এভাবে লিখতে পারবা? প্রোগ্রামে কিবোর্ডে কি পাই আছে? পাইয়ের কোনো চিহ্ন কিন্তু নাই। আর স্কোয়ার কি কিবোর্ড দিয়ে দেওয়া যায়? কখনোই দেওয়া সম্ভব না। তাহলে এটা লিখবো কিভাবে? তুমি পাইয়ের মানটা ডাইরেক্ট বসাই দিতে পারো। পাইয়ের মান আমাদের জানাই আছে 1416। এখন আর স্কোয়ার কেমনে পাবা বলো দেখি? তুমি যদি 2 বার আর এর মানকে গুণ করে দাও,
তাহলে কিন্তু তুমি আর স্কোয়ারের মানটা পেয়ে যাবে। আর গুণ বুঝাইতে আমরা কোন চিহ্ন ব্যবহার করব? স্টার চিহ্ন ব্যবহার করব। এই চিহ্নগুলো যে একদম অ্যাকুরেট স্টারের মতোই হইতে হবে বা কিবোর্ডে যেভাবে আছে সেটাই হবে তা না, তোমার জাস্ট কনসেপ্টটা তোমাকে টিচারকে বুঝাই দিতে হবে যে হ্যাঁ আমি এখানে স্টার ব্যবহার করছি। তুমি এই যে এরকম এটা দিয়ে দিলে এটা একটা স্টার হয়ে গেল। জাস্ট এটা টিচারকে বুঝাইতে হবে যে হ্যাঁ তুমি জানো যে গুণের জন্য কি ব্যবহার করা স্টার, তোমাকে যে স্টার কিবোর্ডের মতোই দিতে হবে বা একদম অ্যাকুরেট হইতে হবে বিষয়টা তা না, জাস্ট তুমি প্রকাশ করলেই হবে, বুঝছো? তাহলে প্রসেসিং স্টেটমেন্টগুলো আমরা যেভাবে শিখে আসছি বা যেভাবে ব্যবহার হয় সেভাবেই হবে। জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে চিহ্নগুলোতে যদি এই ধরনের কোনো চিহ্ন থাকে তখন সেটা প্রোগ্রাম যেভাবে দিতে বলছে সেভাবেই আমাদেরকে দিতে হবে। এখানে আর নতুনভাবে আর শেখার কিছু নাই। এরপরে ফাইনালি আমাদেরকে আরেকটা বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে আউটপুট প্রদর্শন। যে একটা প্রোগ্রামে আমরা যখন সর্বশেষ আউটপুট পেয়ে যাব সে আউটপুটটা আমরা কিভাবে দেখাবো সেটাই। ইনপুটের জন্য কোন ফাংশন ছিল মনে আছে তোমাদের? এই যে ইনপুটের জন্য কিন্তু আমরা কোন ফাংশন ইউজ করতাম? স্ক্যানএফ ফাংশন ইউজ করতাম। আর মনে রাখতে হবে যে আউটপুটের জন্য আমরা কোন ফাংশন ইউজ করব? আউটপুটের জন্য হচ্ছে আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করব। আউটপুটের জন্য আমরা ইউজ করব হচ্ছে প্রিন্টএফ ফাংশন। ইনপুটের জন্য আমরা ব্যবহার করব কি? স্ক্যানএফ ফাংশন। আর আউটপুটের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কি? প্রিন্টএফ ফাংশন। এটা কিন্তু এমসিকিউতে আসে যে ইনপুট গ্রহণের নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়, তাহলে বলবো স্ক্যানএফ। আর যদি বলে আউটপুট প্রদানের জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয় তাহলে বলবো প্রিন্টএফ। এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখন এই প্রিন্টএফ ফাংশনটা আমরা কিভাবে ব্যবহার করব? ঠিক আছে, আমরা প্রোগ্রামে কার মানটাকে প্রিন্ট করব? মনে করো আমরা গড়ের ক্ষেত্রে অ্যাভারেজের মানটাকে প্রিন্ট করব, তাই না? যে আমরা অ্যাভারেজের মানটা পেয়ে গেছি, এখন এই অ্যাভারেজের মানটাকে আমরা কি করতে চাচ্ছি? প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে প্রিন্ট করার জন্য আমরা কোন ফাংশন ইউজ করব? আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করব। এখন আমরা কার মানটা প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমাদেরকে একটু বলে দিতে হবে। আমরা গড়ের মানটা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি অ্যাভারেজ ইজ পার্সেন্টেজ এফ। এই পার্সেন্টেজ এফ এর জায়গায় আমরা কার মান বসাবো? এই পার্সেন্টেজ এফ এর জায়গায় আমরা এভিজি এর মান বসাবো। আমরা কার মান প্রিন্ট করতে চাচ্ছিলাম? আমরা এই যে এখান থেকে যে ক্যালকুলেশনকৃত গড়ের মান, সেই গড়ের মানটা কোন চলকের মধ্যে আছে? এভিজি এর মধ্যে আছে। তো আমি যে অ্যাভারেজের মানটা এখানে আউটপুট করব সেই অ্যাভারেজের মানটা কোন চলক থেকে আসবে? সেই অ্যাভারেজের মানটা কিন্তু এভিজি চলক থেকে আসবে। আমরা জানছিলাম যে কোনো মান ইনপুট অথবা আউটপুট করতে হয় কার সাহায্যে? ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে। দেখো, মান ইনপুটও করতে হবে ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে, মান আউটপুটও করতে হবে ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে। আর ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার আমরা কি জানছিলাম? পার্সেন্টেজ এফ। এই জন্য আমরা এখানে দিছি যে অ্যাভারেজ ইজ পার্সেন্টেজ এফ। এখন এই পার্সেন্টেজ এফে কার মানটা বসবে? এই পার্সেন্টেজ এফে কিন্তু এভিজি এর মানটা বসবে। এখন তোমরা বলতে পারো যে ভাই এর আগে যখন আপনি ফরম্যাট স্পেসিফায়ার দিছিলেন, এর আগে আপনি যখন ফরম্যাট স্পেসিফায়ার দিয়েছিলেন তখন চলকের সামনে কি দেওয়ার প্রয়োজন হয়েছে? অ্যান্ড দেওয়ার প্রয়োজন হয়েছে। কিন্তু এখন আমরা আবার চলকের সামনে কি দেয় নেই, এখানে কিন্তু অ্যান্ড দেই নেই। তো তুমি এটাই মনে রাখো, যখন আমরা চলকের মান ইনপুট করব তখন চলকের সামনে অ্যান্ড দিতে হবে, আর যখন আমরা চলকের মান আউটপুট করব তখন চলকের সামনে অ্যান্ড দেওয়ার প্রয়োজন হবে না। এই অ্যান্ডটা দেওয়ার একটা যৌক্তিক কারণ আছে, কিন্তু আজকের ক্লাসে এত কারণ তোমাকে বোঝানোর কোনো প্রয়োজন হবে না। অ্যান্ড দ্বারা ওখানে মেমোরি অ্যাড্রেসকে ডিফাইন করা হয়েছে, এটা নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করব। তুমি আজকে এতটুকু মনে রাখো যে ইনপুটের সময় আমরা অ্যান্ড দিব চলকগুলোকে বা চলকের সামনে, আর আউটপুটে যখন আমরা চলকটাকে প্রকাশ করব তখন ওই চলকের সামনে অ্যান্ড চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এভাবে আমরা কি করতে পারবো? যে কোনো মানকে আউটপুট করতে পারবো। তাহলে এখানে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে আউটপুটটা কি সম্পর্কিত, আর এখানে আমরা যেটা লিখছি যে কার মানটা এখানে প্রিন্ট হবে, এই দুইটা কিন্তু একই না। বুঝছো এই বিষয়টা? আমরা যদি এখানে মান এক্স এর মধ্যে রাখতাম, তাহলে আমরা এখানে কি এক্স ইস লিখতাম না, এখানে আমরা তারপরে অ্যাভারেজই লিখতাম। কেন? কারণ যে রেজাল্টটা আমি দিচ্ছি সেটা কার মান? একটা গড়ের মান, এই জন্য আমরা লিখছি অ্যাভারেজ। এখন এই পার্সেন্টেজ এফের জায়গায় কার মান বসবে? এবার মানটা আমি কোথায় রাখছি? এক্স এর মধ্যে রাখছি। তাহলে কিন্তু এবার এখানে আর এভিজি লেখা যাবে না, এবার এখানে তোমাকে কি লিখতে হবে? এক্সই লিখতে হবে। তাহলে এখানে আমরা সেটাই লিখবো যার মানটা এখানে আমরা প্রিন্ট করব, আর এখানে আমরা সেটাই লিখবো ওই মানটা দ্বারা যে বিষয়টা আমি আউটপুট করতে চাচ্ছি সেটা। যদি ক্ষেত্রফল হয় তাহলে এরিয়া লিখবো, যদি কারো বেতন হয় তাহলে স্যালারি লিখবো, যদি কারো নম্বর হয় তাহলে মার্কস লিখবো, যদি কারো বয়স হয় তাহলে এস লিখবো, যা হবে তাই লিখতে হবে। বুঝতে পারছো? তাহলে এভাবে আমরা কি করতে পারবো? আউটপুট। তাহলে এই যে 5টা সিকোয়েন্স আমরা শিখলাম, এই 5টা সিকোয়েন্স শিখে রাখলে তুমি যে বেসিক প্রোগ্রামগুলো আছে এবং প্রতিটা এই অধ্যায়ের যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামের যে বেসিক কাঠামোগুলো আছে সেগুলো কিন্তু তুমি লিখে ফেলতে পারবা। আমরা এখন পরিপূর্ণভাবে 2-3টা প্রোগ্রাম লিখলে
তোমরা এই পুরো বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যারা এখনও ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝতে পারোনি তারা আর 5 মিনিট সময় দাও, আর 5 মিনিট সময় যদি মনোযোগের সাহায্যে দিতে পারো তাহলে পুরো প্রোগ্রামিংয়ের বিষয়গুলো আজকে থেকেই তোমাদের শেষ হয়ে যাবে এবং এই অধ্যায়ের পরবর্তী ক্লাসগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো আমরা এখন একটা প্রোগ্রাম A to Z যা শিখলাম সেগুলো আবার পরিপূর্ণভাবে আমরা এখন রিভাইজ করব, ঠিক আছে? আমাদের বলা হলো যে 3টি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম লিখো। আমরা A to Z লিখবো, এর আগে আমরা ভাঙে ভাঙে লিখছি, এবার আমরা A to Z লিখবো। দেখো কিভাবে লিখতে হয়। ভাই আমি তোমাকে বলতেছি যে তুমি জানো না যে কিভাবে প্রোগ্রাম লিখতে হয়, তোমার জানার প্রয়োজন নেই। জাস্ট আমি যে 5টা বিষয় তোমাকে বলছি ওই 5টা বিষয় যেভাবে বলছি তুমি জাস্ট সেভাবে ইমপ্লিমেন্ট করে যাও, দেখো যে তোমার প্রোগ্রামটা হয়ে যাবে, হয় কি না। দেখো প্রথমে আমরা কি শিখছি যে প্রথমে আমাদেরকে মৌলিক কাঠামো লিখতে হবে, তো লিখে দাও। মৌলিক কাঠামো কি হবে? হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট h অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, এরপরে কি হবে int মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে, এমন না যে তুমি পরে আগে করলে হবে। প্রথম স্টেপে আমি তোমাকে কি বলছি যে তোমাকে আগে ডাটা টাইপ আর ভেরিয়েবল এই লাইনটা আগে লিখতে হবে। তো এখানে ডাটা টাইপ কি হবে? ফ্লোট হবে, এগুলো আর আলোচনা করতেছি না। আর ভেরিয়েবল কয়টা হবে? 4টা হবে। কি কি? ABC আর কি হবে AVG। তাহলে প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ আমি তোমাকে বলছি ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন শিখেছি? ইনপুট নেওয়ার জন্য শিখেছি স্ক্যানএফ। এখন ইনপুট নেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার। ফ্লোট আছে তাহলে কি নিতে হবে? পার্সেন্টেজ সেভ। কয়টা নিব? জয়টা ইনপুট করতে হবে। কয়টা ইনপুট করতে হচ্ছে? 3টা। তাহলে নিতে হবে কয়টা? 3টা। তাহলে নিয়ে নিলাম 3টা। 3টার মাঝে কি কমা দেওয়া যাবে? না, কোনোভাবেই দেওয়া যাবে না। কিন্তু এই 3টা আমি আসলে নিলাম কার জন্য? এই 3টা আমি নিলাম A এর জন্য, B এর জন্য আর C এর জন্য। ABC এর মধ্যে কি কমা দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, কিন্তু এখানে কমা দেওয়া যাবে না। তাহলে ডাটা টাইপের বিষয়টাও ক্লিয়ার হয়ে গেল, ইনপুটের বিষয়টাও ক্লিয়ার হয়ে গেল। এরপরে 3 নম্বরে কি বলছি? প্রসেসিং স্টেটমেন্টটা লিখতে হবে। তো কার জন্য মান বের করতে চাচ্ছ? গড়ের। তো গড়ের জন্য প্রসেসিং স্টেটমেন্ট তোমার কি লিখতে হবে? A প্লাস B প্লাস C ভাগ। তো ভাগের জন্য আমি তোমাকে কি শিখাইলাম? স্ল্যাশ। তাহলে স্ল্যাশ দিলে প্রসেসিং স্টেটমেন্টটাও শেষ। প্রসেসিং স্টেটমেন্ট শেষ হওয়ার পর তোমাকে আউটপুট করতে হবে। আউটপুটের জন্য আমি তোমাকে কোন ফাংশনের কথা বললাম? আউটপুটের জন্য আমি তোমাকে প্রিন্টএফ ফাংশনের কথা বললাম। আউটপুটে তুমি কি ব্যবহার করতে চাচ্ছ? আউটপুটে তুমি অ্যাভারেজ আউটপুট করতে চাচ্ছ, তাহলে তোমাকে লিখতে হবে অ্যাভারেজ ইজ পার্সেন্টেজ এফ। এই পার্সেন্টেজ এফ এর জায়গায় তুমি কার মানটা আউটপুট করতে চাচ্ছ? এভিজি এর মান। তাহলে তুমি এখানে কি লিখে দেবা? এভিজি লিখে দেবা। এখানে চলকের মান ইনপুটের সময় অ্যান্ড সিম্বল দিবা, আউটপুটের সময় অ্যান্ড সিম্বল দেওয়া যাবে না। একটা প্রোগ্রাম আউটপুট করা হলে ওই প্রোগ্রামটাকে শেষ করার প্রয়োজন হয়, আর প্রতিটা প্রোগ্রামের শেষ বুঝাইতে তোমাকে ব্যবহার করতে হবে রিটার্ন 0। কোনো একটা প্রোগ্রামের শেষ বোঝাতে তোমাকে কি ব্যবহার করতে হবে? রিটার্ন 0। এই যে আমরা একটা প্রোগ্রাম এখানে শুরু করছিলাম, ধাপে ধাপে আমরা সেই প্রোগ্রামটাকে সমাধান করে শেষ করে দিছি, এখানে আমাদের আর কোনো কাজ নেই। তাহলে এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করলাম, সেই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা শেষ করে দেবো। এটাই হয়ে গেল তোমার 3টি সংখ্যার মধ্যে গড় নির্ণয়ের একটা পুরো প্রোগ্রাম। তুমি বই খুলে দেখো, এই প্রোগ্রামটাই দেয়া আছে। বুঝতে পারছি? তাহলে এভাবে জাস্ট তোমাকে ফ্লো অনুযায়ী লিখতে থাকতে হবে। ভুল হোক সমস্যা নেই, তুমি লিখতে থাকো। 2, 4, 5টা লিখলে তুমি এমনিতেই ধরে ফেলতে পারবে, হ্যাঁ এটার পর এটা আসতেছে, এটার পর এটা, এইটা থাকলে 3টা দিতে হবে, 2টা দিতে হবে, এখানে স্ল্যাশ দিতে হবে, এখানে গুণ দিতে হবে। 2, 4, 5টা প্র্যাকটিস করা হয়ে যাবে। এখন কেউ যদি প্র্যাকটিস না করে তাহলে তার কি বলবো, সেটা তার ব্যক্তিগত বিষয়। প্র্যাকটিস করতে হবে। তো শুধু ভালোভাবে বুঝলেই হবে না, প্র্যাকটিসও করতে হবে। আচ্ছা, এরপরে আমি আরও একটা লিখে দিচ্ছি। দেখো এগুলো তোমরা পরে ক্লাস দেখে নোট করে নিও, কারণ ক্লাসের সময় নোট করতে গেলে এই অধ্যায়টা বোঝাটা ডিফিকাল্ট হবে। তোমরা পরে আবার একটু দেখে নোট করে নিও, ঠিক আছে? এরপরে আমরা এখন লিখবো হচ্ছে ভূমি উচ্চতার ক্ষেত্রফল। পুরোটাই লিখবো, ভূমি উচ্চতার ক্ষেত্রফল। একদম মুখস্থের মতো লিখবে, এমনভাবে লিখবা যেন তোমার মনে হয় যে মানুষ দেখে মনে করে যে তুমি মুখস্থের মতো লিখতেছো, কিন্তু তুমি আসলে বুঝে বুঝে লিখতেছো। কিভাবে বুঝে বুঝে লিখতেছো? এই যে এভাবে। আমরা প্রথমে বেসিক কাঠামো লিখে নিব। তো বেসিক কাঠামো আমাদের কি ছিল? ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট h অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমাদের কি লিখতে হবে? int মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কাজগুলো কি কি? প্রথম কাজ হচ্ছে ভেরিয়েবল আর ডাটা টাইপ, সেকেন্ড কাজ হচ্ছে ইনপুট, থার্ড কাজ হচ্ছে প্রসেসিং স্টেটমেন্ট, ফোর্থ কাজ হচ্ছে আউটপুট করে দিতে হবে, এরপরে শেষ করে দিতে হবে। তাহলে প্রথম কাজ ভেরিয়েবল আর ডাটা টাইপ। ডাটা টাইপ এক্ষেত্রেও আমরা শিখে আসছি কি হবে? ফ্লোট হবে। ভেরিয়েবল কয়টা হবে? ভূমি উচ্চতা ক্ষেত্রফল 3টা। তাহলে 3টা নাও, BH আর হচ্ছে কি এরিয়া।
তাহলে প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ কি? ইনপুট। ইনপুটের জন্য কোন ফাংশন? ইনপুটের জন্য স্ক্যানএফ ফাংশন। ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে যেহেতু ফ্লোট আছে তাহলে কি নিতে হবে? পার্সেন্টেজের কয়টা? 2টা। কেন? কারণ আমি এবার ইনপুট করব কয়টা? 2টা। তাহলে আমি নিব কয়টা? 2টা। কার কার জন্য নিলাম সেটা বলে নিতে হবে। আমরা বি এর জন্য নিছি আর কার জন্য নিছি? এইচ এর জন্য নিছি। তাহলে ইনপুটের কাজটাও শেষ। এরপরে প্রসেসিং স্টেটমেন্ট। আমরা এবার কার মান বের করব? এরিয়ার মান। ভূমি উচ্চতার জন্য এরিয়ার মান তোমাকে কি শেখানো হয়েছে? হাফ। তাহলে হাফ কিভাবে লিখতে হবে? স্ল্যাশ দিয়ে লিখতে হবে। গুণন। গুণন কিভাবে দিতে হবে? স্টার দিয়ে দিতে হবে। ভূমি। ভূমি বলতে কি? বি। উচ্চতা। উচ্চতা বলতে কি? এইচ। তাহলে স্টেটমেন্টের কাজও শেষ। এরপরে আউটপুট। আউটপুটের জন্য কোন ফাংশন? আউটপুটের জন্য হচ্ছে প্রিন্টএফ ফাংশন। তুমি কি আউটপুট করতে চাচ্ছ? তুমি ক্ষেত্রফল আউটপুট করতে চাচ্ছ। তাহলে তুমি লিখবা যে এরিয়া ইজ পার্সেন্টেজ এফ। এখানে তুমি এবার কার মান দেখাবা? এবার তুমি এরিয়ার মান দেখাবা। এখন তুমি যদি এখানে ভাইয়া এবিসি লিখে দাও তাহলে তো আমার কিছু করার নেই। আমরা এবার কোন মানটাকে আউটপুট করতে চাচ্ছি? ক্ষেত্রফলের মানটাকে আউটপুট করতে চাচ্ছি। তো ক্ষেত্রফল আমরা কার মধ্যে রাখছি? এরিয়ার মধ্যে। তাহলে এখানে আমরা কাকে প্রিন্ট করব? এরিয়াকে প্রিন্ট করব। এর আগে আমরা এবিসি এর মধ্যে রাখছিলাম। তাহলে এবিসি এখানে তুমি যার মধ্যে রেজাল্টটা রাখবা তাকে প্রিন্ট করবো। ওই যে দেখাইলাম, আমি যদি এখানে এরিয়া না লিখে এক্স লিখি তার মানে কি? ক্ষেত্রফলের মানটা এক্স এর মধ্যে আছে। তো ক্ষেত্রফলের মান পাওয়ার জন্য তোমাকে কাকে প্রিন্ট করতে হবে? এক্স কে প্রিন্ট করতে হবে। তখন তুমি এখানে এক্সই লিখবা। বুঝা গেছে বিষয়টা? না বুঝলে আমি ক্লিয়ার করে দেখো। এখানে এই বিষয়টা বুঝতে হবে। মনে করো তুমি এখানে লিখছো এক্স, তার মানে তোমার যে ক্ষেত্রফলের মানটা, সেই ক্ষেত্রফলের মানটা কোন চলকে আসলো? এক্স এর মধ্যে আসলো। তাই এখন যদি তুমি এখানে এরিয়া লিখে রাখো তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কেন? কারণ এরিয়ার মধ্যে তো তুমি কোনো মানেই রাখো নাই, তুমি মান রাখছো কার মধ্যে? এক্স এর মধ্যে। তখন এই ক্ষেত্রফলের মানটা পাওয়ার জন্য তোমাকে এখানে কাকে প্রিন্ট করতে হবে? এক্সকেই প্রিন্ট করতে হবে। এই জন্য তোমাকে এখানে লিখতে হবে এক্স। এখন তুমি বলতে পারো যে ভাই আমরা কি এক্স নিতে পারবো? হ্যাঁ তুমি নিতে পারবা, কিন্তু নেয়ার ক্ষেত্রে একটু মানা আছে। কেন? কারণ বলা হয় যে প্রোগ্রামে সাধারণত ওই সকল চলক ব্যবহার করাই ভালো যে সকল চলক দ্বারা প্রোগ্রামটাকে রিপ্রেজেন্ট করা যায়। এখানে এক্স দ্বারা কি কেউকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে? আচ্ছা, এর বদলে যদি আমরা এরিয়া লিখি তাহলে কিন্তু আমরা এরিয়া মানে কি বুঝতেছি যে হ্যাঁ এখানে হয়তো কোনো ক্ষেত্রফলের মান আছে, তাই না? এই কারণে এই জায়গাগুলোতে আমরা ব্যবহার করব হচ্ছে যেগুলো আমরা রিলেটেড, সেই রিলেটেড চলকগুলো আমরা এখানে ব্যবহার করবো। বুঝছো? তাহলে আউটপুট দিয়ে দিছি, এখানে আর কোনো কাজ নাই। এখানে যেহেতু আর কোনো কাজ নাই তাহলে আমরা পুরো প্রোগ্রামটাকে শেষ করতে পারি। পুরো প্রোগ্রামের শেষ বুঝাইতে আমরা এখানে কি দেবো হচ্ছে রিটার্ন 0। এই যে প্রোগ্রাম শেষ, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা শুরু করেছিলাম সেই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দেবো। তাহলে এটাই হয়ে গেল ভূমি উচ্চতার ক্ষেত্রফলের জন্য প্রোগ্রাম শেষ। বুঝছো? হ্যাঁ, এই ফ্লোগুলো তুমি কখন আরও ভালোভাবে বুঝতে পারবা, কখন তোমার আরও বেশি আয়ত্তে আসবে? যখন তুমি প্র্যাকটিস করবা। তোমাকে গতদিন যে ফ্লো চার্টগুলো শেখানো হয়েছে এই ফ্লো চার্টগুলো যদি তুমি 2-3 বার নিজে থেকে এরকম লিখে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে তুমি প্রোগ্রামের ধারাবাহিকতাটা কেমন, কোন লাইনের পর কোন লাইন লিখতে হয়, কেন আমরা পার্সেন্টেজ এফ দিচ্ছি, কেন কোথাও অ্যান্ড দিচ্ছি, কেন দিচ্ছি না, হ্যাঁ কেন এখানে প্রিন্ট এফ দেওয়া হচ্ছে, কেন স্টার দেওয়া হচ্ছে, কেন স্ল্যাশ দেওয়া হচ্ছে, এগুলো 2-3 বার লিখলেই প্র্যাকটিস হয়ে যাবে। এখন যদি তোমার মনে হয় যে না আমি ভালোভাবে শিখবো পারবো তাহলে তুমি প্র্যাকটিস করবা, আর যদি মনে হয় যে না দরকার নেই তাহলে করবা না। তোমার যার যার বিষয় তার, তাই না? তবে আমাদের জায়গা থেকে, টিচারদের জায়গা থেকে সবসময় সাজেশন থাকে প্র্যাকটিস করার। তবে সব স্টুডেন্ট তো টিচারদের কথা মূল্যায়ন করে না, তাই না? যারা করবে তারা শিখবে, যারা করবে না তারা সামনে যায় কোনো না কোনো এক সময় অবশ্যই পস্তাবে। আচ্ছা, এখন দেখো আমি আরও একটা করাই দিই, তোমাদের কনফিডেন্সটা আমি নিয়ে আসি। পরিশ্রম আমারই হোক, কিন্তু যেন তোমরা একটা কনফিডেন্স পাও। দেখো আমরা এবার সমাধান করি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। জাস্ট আমি যেভাবে বলতেছি সেভাবে, যে তোমাকে প্রোগ্রাম শেখার প্রয়োজন নাই, তুমি জাস্ট কনসেপ্ট মনে রাখবা। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই যে লিখে ফেলতে হবে। এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমরা বেসিক কাঠামোটা লিখে ফেলবো। যাই দেখ সেটা আমাকে আমার কি বের করতে বলছে ওগুলো পরে, আমি আগে বেসিক কাঠামোটা লিখে ফেলবো। এরপরে আমার প্রথম কাজ কি? ভেরিয়েবল আর ডাটা টাইপ। যেহেতু আমি দেখতেছি বৃত্তের ক্ষেত্রফল, তো বৃত্তের মানে কি আছে? ভগ্নাংশ আছে। তাহলে এখানে আমাদের ডাটা টাইপ কি হবে? ফ্লোট হবে। চলক কয়টা হবে? 2টা, ব্যাসার্ধ আর হচ্ছে ক্ষেত্রফল। ব্যাসার্ধের জন্য আমরা কি নিব? আর নিব, আর ক্ষেত্রফলের জন্য আমরা কি নিব? এরিয়া নিব। তাহলে ভেরিয়েবল আর ডাটা টাইপের কাজ শেষ। এরপরে কাজ হচ্ছে কি করে? ইনপুট করা। ইনপুটের জন্য কোন ফাংশন নিতে হবে? ইনপুটের জন্য হচ্ছে স্ক্যানএফ ফাংশন নিতে হবে। কোন ডাটা টাইপে আছে? ফ্লোট। ফ্লোটের জন্য কি হবে? পার্সেন্টেজ এফ হবে। আমরা কার জন্য নিচ্ছি? সেটা আর এর জন্য। তাহলে আমরা এখানে কি লিখে দেবো? আর লিখে দেবো। তাহলে ইনপুটের কাজ শেষ। এরপরে প্রসেসিং স্টেটমেন্ট। এবার আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতেছি। তাহলে ক্ষেত্রফলের জন্য আমরা কি দিব? এরিয়া। বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমরা কি শিখছি? বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমরা শিখছি পাই আর স্কোয়ার। কিন্তু প্রোগ্রামে কি এখানে পাই আর স্কোয়ার লেখা যাবে? না, ওই যে আমরা দেখাইছিলাম পাই এর মান বসাই দিতে হবে, বসাই দেওয়া, এরপর আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কেমনে পাবো?
আমরা যদি 2 বার r দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা r স্কয়ারটা পেয়ে যাব। ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে আমরা এখন এটাকে আউটপুট করতে পারি। আউটপুটের জন্য আমরা কি লিখব? প্রিন্টএফ লিখব। আমরা কি আউটপুট করতে চাচ্ছি? ক্ষেত্রফল, তাহলে আমরা লিখব এরিয়া ইজ পার্সেন্টেজ এফ। আবারও আমরা ক্ষেত্রফলের মানটা কোন চলকের মধ্যে রাখছি? এরিয়ার মধ্যে। তাহলে এখানে কাকে প্রিন্ট করতে হবে? এরিয়াকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা শেষ, এখানে আর কোনো কাজ নাই, তাহলে রিটার্ন 0 করে আমরা পুরো প্রোগ্রামটাকে শেষ করে দেবো। এই যে হয়ে গেল। এখন তোমাকে সেলসিয়াস লিখতে বললে তুমি কি করবা? সেলসিয়াসের ক্ষেত্রে চলক হবে কয়টা? 2টা। একটা হবে কি সি, আর একটা হবে কি এফ। তোমাকে যদি বল সেলসিয়াস থেকে ফারেনহাইট, তার মানে সেলসিয়াসের মান জানতে হবে, তাহলে এখানে তুমি কার মান জানবা? সি এর মান। বের করবা কার মান? এফ এর মান। এখন এফ এর সমীকরণ কি সেটা লিখবা, এরপরে তুমি ফারেনহাইট আউটপুট করে দিবা। সেম যদি তোমাকে ফারেনহাইট থেকে সেলসিয়াস বলেই এভাবে সবগুলোই পারা যাবে। তাহলে তোমাদের কাজ থাকলো, আমরা গত ক্লাসে যতগুলো ফ্লো চার্ট করাইছি সবগুলো ফ্লো চার্টেরই তোমরা কি লিখবা? প্রোগ্রাম লিখবা। একদম নিজে থেকে, ভুল হোক সমস্যা নাই, তুমি প্রথমে লিখবা, ভুল হবে দেখবা, আবার ঠিক করে আবার লিখবা। এরকম প্রতিটা প্রোগ্রাম মিনিমাম 2 থেকে 3 বার যদি ভালোভাবে শিখতে চাও এবং সহজে যদি অধ্যায়টা তুমি আয়ত্ত করতে চাও, তাহলে যতগুলো ফ্লো চার্ট করাইছি সবগুলো ফ্লো চার্টের প্রোগ্রাম 2 থেকে 3 বার লিখবা। প্রয়োজনে তোমরা পেজে অথবা গ্রুপে যারা লিখবা তারা যদি পিকচারগুলো দিয়ে দাও লেখার পর, কোথাও যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমি সময় পেলে সেগুলো তোমাদেরকে দেখায় কারেকশন করে দিব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে আমরা প্রোগ্রামিংয়ের বিষয়গুলো শিখে গেলাম এবং আজকের পর থেকে ধারাবাহিকভাবে এরকম প্রতিটা সমস্যার বিভিন্ন প্রোগ্রামিং আলোচনাগুলো করব এবং কিভাবে আরও সহজে তোমাদেরকে পুরো অধ্যায়টাকে শেখানো যায় সেই চেষ্টাই করা হবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই কাজ থাকলো। তবে প্রোগ্রামগুলো একটু লিখে প্র্যাকটিস করার চেষ্টা করিও, তা না হলে কিন্তু সমস্যা হবে সামনে। ঠিক আছে, ওকে।